আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ফজলুল হক জীবন ভাইয়া আছি আপনাদের সাথে। আজকে আমরা এক্সাম 7 এবং এক্সাম 6-এর এক্সাম 6 এবং এক্সাম 7-এর গাইডলাইন ক্লাস, আমাদের অ্যাসিড বেস এবং আমাদের বিজারণ বিক্রিয়া থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, মূলত সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আজকে আমাদের ক্লাস। এই মুহূর্তে যারা যারা আছেন আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবো কে কোথায় থেকে আমরা যুক্ত আছি। যারা আছি আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবো সব কিছু ঠিক আছে কিনা এবং কে কোথায় থেকে আমরা যুক্ত আছি। ওকে, আমাদের গ্রুপ পেইড ব্যাচের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিলাম, সবাই দেখতে পাবে। যারা আছেন আমরা দ্রুত সময় একটু যুক্ত হয়ে যাব। কেমিস্ট্রি, ওকে, কেমিস্ট্রির আমাদের সবগুলো গ্রুপে ক্লাসগুলো শেয়ার করে দিয়েছি। আর আপাতত কী ব্যাপার, নেটওয়ার্কের এত প্রবলেম কেন? এক মিনিট একটু সময় নিচ্ছি। ওকে, ডান, সবগুলো গ্রুপে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। কী ব্যাপার, নেটওয়ার্কের প্রবলেম করতেছে? আপনাদের এক্সাম 6 এবং এক্সাম 7 আমরা প্রশ্নগুলো রেডি করে রেখেছি, আপলোড করতে পারি নাই। যিনি আপলোড করেন তিনি আজকে ব্যস্ততার কারণে প্রশ্নগুলো আপলোড করতে পারে নাই। প্রশ্ন রেডি করেছি, 50টা প্রশ্ন থাকবে আপনাদের, 6 এবং 7 একই সাথে পরীক্ষাটা হবে। 50টা প্রশ্ন দিয়েছি, খুব চমৎকার কিছু প্রশ্ন দিয়েছি। যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। এখন আপনারা যারা আছেন একটু ধৈর্য ধরবেন। আর আপনাদের পেইড ব্যাচের যে ক্লাসটা নেওয়ার কথা ছিল, কাল রাত থেকে নাক দিয়ে পানি পড়া শুরু করেছে ঠান্ডার জন্য, ক্লাসটা নিতে পারিনি। সারাদিন ঝিমাইছি, কোনোভাবেই মানে কনসেন্ট্রেশন দিতে পারিনি, এই জন্য আপনাদের ক্লাসটা নিতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সন্ধ্যার পরে একটু সুস্থ অনুভব করতেছি, তো ভাবছিলাম যে সন্ধ্যার পরপরই আপনাদের মানে পেইড ব্যাচের ক্লাসটা নিব, কিন্তু সেটা মানে শরীরে কুলায়নি। এখন একটু ভালো লাগতেছে, এই জন্য আপনাদের গাইডলাইন ব্যাচের যে ক্লাসটা, অর্থাৎ এক্সাম ব্যাচের যে ক্লাসটা, এটা নিয়ে নেই। আর আগামীকাল আপনাদের যেহেতু বেসিক ক্লাসগুলো আছেই, সেই সাথে আমরা এমসিকিউ যে প্রশ্নগুলো ইনশাল্লাহ আগামীকাল সকালের দিকে আপনাদের আগামীকাল সকালে ইনশাল্লাহ ক্লাসগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
ঠিক আছে, কতজন যুক্ত আছে দেখি একটু। আছেন আপনারা অল্প কয়েকজন মাত্র, বাকিদের কি খবর? ওকে, সবাই আমরা একটু চলে আসি। নেটের কি প্রবলেম করতেছে? আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন। দিলরুবা আক্তার দিশা আপু বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবুজর গিফারি ভাইয়া বলেছেন স্যার একটা বিষয় জানার ছিল, এখন তো বদলির সার্কুলার দিচ্ছে এনটিআরসিএ, তো এতে করে নতুন করে যারা জয়েন করবে তাদের পোস্টের কি কোনো সমস্যা হবে? খুব ভ্যালিড একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনের অথেন্টিক আনসারটা দিচ্ছি। বিষয়টা হলো, বদলির সাথে নতুনদের সম্পর্ক আছে কি না। যেহেতু বদলি হচ্ছে, তাহলে যেসব এলাকায় ভ্যাকেন্সি আছে সেই পোস্টের বিপরীতে কি বদলি কার্যক্রম হবে, নাকি যারা এক্সিস্টিং টিচার আছে, মানে যারা আগে নিয়োগ পেয়েছে সেই টিচারগুলোর মধ্যেই যারা বিভিন্ন জায়গায় যারা বদলির আবেদন করবে, তো সেই যে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে তাদের মধ্যেই কি, মানে এটা কি ইন্ট্রা আপনার বদলি হবে, নাকি নতুনদের সাথে বদলি হবে? এইটা প্রশ্ন, ভ্যালিড একটা প্রশ্ন। আমরা সেটা সমাধান দিচ্ছি, একটু মনোযোগ সহকারে একটু শ্রবণ করবেন। সেটা হলো, বদলি শুধুমাত্র এক্সিস্টিং টিচারদের মধ্যেই হবে। ধরেন কুড়িগ্রাম জেলা আছে, অথবা রংপুর জেলা আছে, অথবা ঢাকা জেলা আছে। তো ঢাকা বিভাগের মধ্যে যেসব শিক্ষক বদলির আবেদন করবে, মানে ঢাকা থেকে অন্য জায়গায় যাবে, অন্য জেলায় যাবে ঢাকা জেলা থেকে, তাহলে ঢাকা জেলা থেকে যারা অন্য জেলায় যেতে চায়, তাহলে ঢাকা জেলার সেই সকল শিক্ষক, অর্থাৎ যারা ঢাকা জেলা থেকে অন্য জেলায় যেতে চায়, তারা যারা আবেদন করবে, ঢাকা জেলার অন্তর্ভুক্ত যারা, তারা যে অন্য জেলায় আবেদন করতেছে, তাহলে যে সকল শিক্ষক ঢাকা জেলা থেকে অন্য জেলায় যেতে আবেদন করবে, ঢাকার সেই সকল শিক্ষকের জন্য ঢাকা জেলার মধ্যে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। মানে ঢাকার যদি 500 জন টিচার বদলির জন্য আবেদন করে, তাহলে ঢাকা জেলায় শূন্যপদ হবে 500 জন। এখন এই 500 জনের বিপরীতে তখন শূন্যপদ দেখাবে ওয়েবসাইটে, বুঝতে পেরেছেন? আবার ধরেন রংপুর জেলা আছে, রংপুর জেলার মধ্যে আপনার 300 জন শিক্ষক বদলির জন্য আবেদন করলেন, তখন 300 জন শিক্ষকের ভ্যাকেন্সি দেখাবে বদলির জন্য। অর্থাৎ এক্সিস্টিং টিচারদের মধ্যে মানে এটা হলো ইন্ট্রা চেঞ্জিং হবে। এক্সিস্টিং টিচার, এটা নতুনদের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। আশা করি বুঝতে পেরেছেন। নতুনদের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, শুধুমাত্র যে সকল শিক্ষক এক্সিস্টিং আছেন, শিক্ষকতা করতেছেন, তারা যারা এই আবেদন করেছে বদলির জন্য, শুধুমাত্র তাদের ভ্যাকেন্সিটাই দেখানো হবে। অন্য কোনো এখানে নতুনদের সাথে ভ্যাকেন্সির কোনো সম্পর্ক নাই। আশা করি বুঝতে পেরেছেন। বলেন বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? আচ্ছা, অনেকেই আছেন, আমরা মোটামুটি রাত অনেক হয়েছে, বৃষ্টি বাদলের দিন, ঢাকায় হঠাৎ করে অনেক বৃষ্টি চলে আসছে কয়েকদিন থেকে। তো আমাদের যে এক্সাম কত হবে আজকে? এক্সাম 6 এবং 7। আসেন আমরা একটু ক্লাসে যাই, অনেক অনেক বড় টপিক, তো এই টপিকগুলো একটু দেখানো একটু ধৈর্যের বিষয়। আমরা একটু আস্তে আস্তে যাই, টপিকগুলো শেষ করে দিই, কি পড়বেন না পড়বেন। আর ওকে, ঠিক আছে। হ্যাঁ, যারা আছেন আমরা একটু লাইভটা শেয়ার করে দিই। তাসমিনা মেরিন বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আর কেউ সালাম দিয়েছেন? অনেকেই দিয়েছেন সালাম, বাকিরা আছেন আমাদের সাথে যুক্ত আছেন। একটু ধৈর্য ধরবেন। আজকে মানে সারা দিন বেডে শুয়ে শুয়ে সময় চলে গেছে, কোনো ধরনের কাজকাম করতে পারি নাই।
একটু অসুস্থতার কারণে। যারা আছেন একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আজকে লম্বা একটা সেশনে আপনাদের সাথে আমাদের আলোচনা আছে, লম্বা একটা সেশনে। লম্বা একটা সেশন আমরা নিব, একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ। অনেকেই যুক্ত আছেন, আমরা লাইভটা একটু শেয়ার করে দিই। আরেকটা বিষয় হলো কি, একটু মনোযোগ দিবেন প্লিজ। আরেকটা বিষয় সেটা হলো আপনাদের মোটামুটি পড়াশোনা হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। এই যে দেখা যাচ্ছে যে হয়তো সার্কুলার দিয়ে দিবে, মানে এক্সিস্টিং যে চেয়ারম্যান আছেন তিনি যেহেতু মানে কার্যক্রমের জন্য, অর্থাৎ তিনি যেহেতু এখানে কার্যক্রম শুরু করবেন না, তার মানে নতুন টিচার আসার আগ পর্যন্ত এখানে 19তম নিবন্ধনের যে সার্কুলার, এটা কিন্তু আমরা পাচ্ছি না। তো মোটামুটি আমরা যদি 1 মাসও ধরে নেই, যে 1 মাস আমরা যদি নাও পেতে পারি, তাহলে জুন যদি চলে যায় জুলাইতে, অর্থাৎ বাজেট যেহেতু ঘোষণা হয়ে গেছে, সুতরাং এই অর্থ বছরেই পরীক্ষাটা হয়ে যাবে এবং আপনাদের যে সার্কুলার, আশা করি নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার মধ্য দিয়েই সার্কুলার কিন্তু চলে আসবে। তো এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। কি করবেন বলেন? দেশের যে সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ করার জন্য তো আমাদের জুলাই যোদ্ধারা, আমরা যারা ছিলাম, আমরা তো একটা পলিটিক্যাল পার্টি, অর্থাৎ একটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে নতুন করে নতুন কিছু শুরু হোক এই প্রত্যাশায় সারা বাংলাদেশের আপামর সাধারণ যে ছাত্র জনতা, আমরা কিন্তু ফাইট করলাম। কিন্তু এক্সিস্টিং যে কাঠামো, এই এক্সিস্টিং সিস্টেমের বিপরীতে আমরা যদিও এখানে লড়াই করেছি, কিন্তু আউটপুটটা আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা আউটপুটটা পাইনি। তো এখন দেশের এই বিদ্যমান যে কাঠামো, এইটাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে। আমাদের 19তম নিবন্ধনের যে সার্কুলার, এটা বিগত ইন্টারিম আমলে এই সার্কুলার হওয়ার কথা ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে এখন পর্যন্ত 2026 সাল, অর্থাৎ এই যে প্রায় মাঝখানে এই 2 বছরের অধিক সময় চলে গেল, প্রায় 3 বছরের কাছাকাছি সময়, তো এখনও আমরা সার্কুলার পাচ্ছি না। তো এই যে আমাদের প্রতিনিয়ত কারো না কারো বয়স কিন্তু 35 থেকে আপ হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন, অর্থাৎ আমাদের যে প্রতিযোগী হওয়ার কথা ছিল, তাদের স্বপ্ন কিন্তু ভেঙে যাচ্ছে। সুতরাং যারা আছেন, আপনারা যারা আছেন, এই নিবন্ধন যারা একদম মনে প্রাণে চান, যে নিবন্ধনের মাধ্যমেই যারা শিক্ষকতা করতে চান, বা যেমন প্রাইমারির যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে গেল, তাদেরও কিন্তু দেখেন প্রায় 4-5 মাস হয়ে গেল, তাদেরও কিন্তু এখানে তাদেরকে এখনও মানে নিয়োগ দেওয়া হয়নি। তো এই যে বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমের বিপরীতে আপনি কি বলবেন? এখন নিজেকে ডেভেলপ করতে হবে, আর বিদ্যমান কাঠামোতে থেকে কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, সেই জন্য নিজেকে কিন্তু সময় দিতে হবে। এবং এখানে নিজের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের জন্য আপনাকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি আপনার যে পারফর্ম করার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু ইনক্রিজ করতে হবে। কারণটা কি, আপনি চিন্তা করেন যে বর্তমান যে সময়টা আছে, এই সময়টাতে খুব বেশি মানে স্টুডেন্ট যারা আছেন, বিশেষ করে এই যে দেখেন 3-4 বছরের এই মানে 3 বছরের যদি একটা গ্যাপ থাকে, তো অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা শিক্ষকতা পেশায় আসব। তো শিক্ষকতা পেশায় আসার জন্য 2টো সিস্টেম আছে বাংলাদেশে। একটা হলো আপনি নিবন্ধন দিয়ে কলেজে ঢুকতে পারেন, আমি কলেজের কথা বলতেছি, অথবা আপনি BCS দিয়ে কলেজে ঢুকতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন, প্রাইমারি শিক্ষক হতে চাইলে প্রাইমারির যে পরীক্ষা, এটা দিয়ে আপনি শিক্ষকতায় পেশায় আসতে পারেন। এছাড়া আপনার বিদ্যমান কাঠামোতে আর অন্য কোনো সুযোগ নাই যে শিক্ষক নিয়োগের। তো এই যে বছরে একটা করে সার্কুলার আসার কথা থাকলেও, আমরা প্রায় 3 বছর পর পর, লাস্ট যে নিয়োগটা সেটাও কিন্তু 3 বছর পরে সার্কুলার হয়েছে। আমাদের যে এই যে এখন 19তম নিবন্ধনের যারা প্রার্থী আছি, আমরা অ্যাপ্লিকেন্ট যারা আছি, তো আমরাও কিন্তু প্রায় 3 বছর থেকে অপেক্ষা করতেছি যে সার্কুলারটা আসবে। তো এই যে বয়স চলে যাচ্ছে, প্লাস সার্কুলার হলে আমরা এখানে চাকরি পেয়ে আমাদের যে পদায়ন হতো এবং সেই জায়গা থেকে আমাদের যে পদোন্নতি, এটাও কিন্তু সম্ভব হতো, কিন্তু এখন কোনো কিছুই সম্ভব হচ্ছে না। সুতরাং একটু ধৈর্যশীল হতে হবে। এই যে সময়টা আমরা পার করতেছি,
ইনশাল্লাহ সময় এরকম থাকবে না, যখন সার্কুলার আসবে তখন কিন্তু আমাদের লম্বা একটা সময় আমরা যারা অপেক্ষায় ছিলাম তাদের জন্য কিন্তু আর কিন্তু অপেক্ষা করার মতো সময় থাকবে না। এই জন্য যারা সময় পাচ্ছেন এই সময়কে প্রপার ইউটিলাইজ করে। বুদ্ধিমানের কাজ হলো কি, মানে আপনার হয়তো কষ্ট হবে, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ দীর্ঘ সময় আপনার এই একই পড়া বা একই সিলেবাসের উপর ধৈর্য ধরে মনোযোগ সহকারে এটাকে স্টাডি করা, এটা আসলেই সহজ বিষয় না। এটা আমি আপনাদের সাথে একমত, আসলেই এটা ভালো লাগার বিষয় না। আর পড়াশোনা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, এবং দুনিয়ার সবচেয়ে কঠিন কাজের মধ্যে মনোযোগ দিয়ে পড়াশোনা করা সবচেয়ে কঠিন কাজ। এই কাজটা আসলে আপনার এই চাকরি প্রার্থী যারা আছেন, আপনারা নিয়মিত যারা মানে পড়াশোনা করতেছেন, আপনাদের সবার প্রতি আমার রেসপেক্ট থাকবে, এবং আপনাদের যে স্বপ্ন পূরণ হোক ইনশাল্লাহ, তার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। যারা আছেন আমাদের সাথে কানেক্টেড, যারা আছেন, যারা দীর্ঘ সময় থেকে আমাদের সাথে, যারা আমাদের বই পড়েছেন, আমাদের গাইডলাইন ফলো করেন, বা আমাদের এক্সাম ব্যাচ, পেইড ব্যাচে, বিশেষ করে যারা পেইড ব্যাচের ভাইয়া আপু আছেন, অনেকেই ইনঅ্যাক্টিভ, কিছু ইনঅ্যাক্টিভ আছেন, কিন্তু অনেকেই আছেন আমাদের সাথে একদম মানে হার্ট অ্যান্ড সোল তারা কিন্তু ট্রাই করতেছেন, আমাদের গাইডলাইনগুলো ফলো করেন, নিয়মিত পরীক্ষা দেন, নিয়মিত প্র্যাকটিস করেন। আমরা কিন্তু তাদেরকে রেসপেক্ট করি, আপনাদের স্বপ্নকে রেসপেক্ট করি। ইনশাল্লাহ এই যে প্রচেষ্টা, এই যে চেষ্টা, এই যে নিজেদের স্বপ্ন পূরণের যে আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ এটা পূরণ হবে। আপনাদের যে পরিশ্রম ইনশাল্লাহ বৃথা যাবে না। পড়াশোনা করলে এটা অবশ্যই আপনার কাজে লাগবে। আর ডিটেইলস পড়লে আমি সবসময় যেটা বলি, আমি সবসময় বেশি পড়ার পক্ষে, কম পড়ার পক্ষে না। কারণ এই পড়াগুলো আপনি টিচার হবেন, স্টুডেন্টকে শেখাবেন, এই জন্য তো নিজের ভিতরে অবশ্যই কিছু না কিছু থাকতে হবে, এক্সট্রা থাকতে হবে। টিচারের বেশি থাকবে আর স্টুডেন্টের একটু কম থাকবে, কিন্তু এখন আপনি চাকরি পরীক্ষার জন্য নিজেকে গুছিয়ে নিচ্ছেন, আর এমসিকিউ স্টাইলে এটা পড়া অনেক বেশি, অনেক বেশি, শুধু অনেক না, অনেক অনেক বেশি। তো এই জন্য যারা আছেন ধৈর্য সহকারে, ধৈর্য পৃথিবীতে সফলতার একমাত্র একমাত্র উপায় হলো ধৈর্য। আপনি যত বেশি ধৈর্যশীল হবেন জীবনে, তত বেশি আপনি সাকসেস হতে পারবেন। কোথায় ধৈর্য নেই বলেন তো দেখি? যে কোনো একটা কাজে আপনি কিন্তু ধৈর্যের কারণেই সফল হয়েছেন। এই যে একদম ছোটোবেলা থেকে স্বপ্নকে লালন করেছেন, পড়াশোনা শেষ করেছেন, এই যে পড়াশোনার যে জার্নিটা, এটা কিন্তু কম না। দীর্ঘ সময় কিন্তু আপনি এখান থেকে এই আপনার স্বপ্ন পূরণের জন্য, এই যে আপনি এই এক্সপেক্টেড হয়ে সামনের দিকে ছুটছেন, গন্তব্যে আপনি কিন্তু ছুটছেন, এখনও ছুটতেছেন। তো মানুষ স্বপ্ন পূরণের জন্য, মানুষ স্বপ্ন নিয়েই কিন্তু বাঁচে। আর এই স্বপ্ন পূরণের জন্য সে এই পাহাড় ডিঙ্গিয়ে সে কিন্তু তার গন্তব্যে পৌঁছে যায়। এই জন্য যারা আছেন প্রিয় ভাইয়া আপু, হতাশ হবেন না, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন। রিজিকের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্য হতাশ হওয়া যাবে না। আমরা যারা মুসলিম আছি, যারা আমরা ধর্মে বিশ্বাসী আছি, আমরা অবশ্যই আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবো ইনশাল্লাহ। যারা পরিশ্রম করতেছেন, নিয়মিত পরিশ্রম করেন, যে যেই ধর্মেই বিশ্বাসী আছেন, ইনশাল্লাহ আপনি পরিশ্রম করে যান। পরিশ্রম করলে আল্লাহ আপনাকে ঠকাবে না, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আসেন আমরা ক্লাসে যাই। এই ক্লাসের মধ্যে আজকে আমরা অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই জন্য আমরা যেটা করব, যে আমাদের যে ক্লাস 6 অর্থাৎ এক্সাম 6 এবং এক্সাম 7-এর যে গল্প, আজকে আমরা একটু যাই একদম টপিক ধরে ধরে যা যা পড়তে হবে আমরা সব কিছু ইনশাল্লাহ আজকে বলে দিব আপনাদেরকে। আমরা এক্সাম 6 এবং এক্সাম 7-এ আজকে যে গল্প, এক্সাম 6-এ আমরা অ্যাসিড বেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারক নিয়ে আলোচনা করব, এবং এক্সাম 7-এ আমরা আলোচনা করব যে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অর্থাৎ জারণ এবং বিজারণ। এই যে দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারে আপনাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন আসবে। বিশেষ করে অ্যাসিড বেস থেকে আপনি এখান থেকে 5 থেকে 6টা প্রশ্ন পাবেন। যদি 140 মার্কের প্রশ্ন হয়, এখান থেকে আপনি 5 থেকে 6টা প্রশ্ন পাবেন, মানে 5 থেকে 6টা প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। আর যারা এই অক্সিডেশন রিডাকশন অর্থাৎ আপনার এখান থেকেও 5 থেকে 6টা প্রশ্ন কমন পড়বে, কারণ এগুলো বেসিক চ্যাপ্টার। এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবেই হবে ইনশাল্লাহ, কারণ এই জায়গাগুলোর যে পয়েন্টগুলো আছে, কেমিস্ট্রির ফান্ডামেন্টাল কিছু পয়েন্ট আছে, এই আমরা অ্যাসিড অ্যান্ড বেস অ্যান্ড অক্সিডেশন অ্যান্ড রিডাকশন এই দুইটা চ্যাপ্টারে আমরা পেয়ে যাব। এই জন্য আমরা যারা আছি এখানে খুব মনোযোগ সহকারে আমাদের অ্যাসিড অ্যান্ড বেস অ্যান্ড অক্সিডেশন রিডাকশন এই দুইটা চ্যাপ্টারের গল্প আমরা এখন শুরু করব। মনোযোগ সহকারে দেখেন, যেহেতু আছেন ক্লাস করতেছেন, মনোযোগ সহকারে দেখেন, এইগুলো ব্রেনের মধ্যে বসবে ইনশাল্লাহ। এখান থেকে একটা ভালো আউটপুট আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। ওকে,
আমরা প্রথমত অ্যাসিড ক্ষারক যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে আমরা যদি একদম ভেতরের দিকে যাই আমরা এখান থেকে কি পড়ব আমরা একটু বলে দিই। তাহলে অ্যাসিড বেস যে চ্যাপ্টার এখানে অনেকগুলো আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের অ্যাসিড বেইজে আমাদের অ্যাসিড বেইজ যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো কন্টেন্ট দেওয়া আছে, অনেকগুলো টপিক দেওয়া আছে। কী কী টপিক দেওয়া আছে দেখেন, এখানে অ্যাসিড বেইজের কিছু থিওরি দেওয়া আছে, যেমন এখানে অ্যারহেনিয়াস কনসেপ্ট দেওয়া আছে, ব্রোনিস্টেড লাউরির যে কনসেপ্ট অর্থাৎ অ্যারহেনিয়াসের যে অ্যাসিড ক্ষারকের যে তত্ত্ব এখানে দেওয়া আছে, ব্রোনিস্টেড লাউরির তত্ত্ব দেওয়া আছে, লুইস কনসেপ্ট, লুইস অ্যাসিড লুইস বেইজ সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করা আছে। এবং এখানে অ্যাসিড বেইজের যে স্ট্রেংথ আছে অর্থাৎ অ্যাসিড বেইজের যে শক্তি, অ্যাসিড ক্ষারকের যে শক্তি, এই শক্তির মাত্রা নির্ণয়ের যে আমাদের যে টপিকটা আছে এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এবং মলিকুলার স্ট্রাকচার, এই মলিকুলার স্ট্রাকচার আছে এখানে। আর অ্যাসিড এক্সট্রেংথ তো আমরা একটু বললাম। আর এখানে দেখেন সেলফ আয়োনাইজেশন অফ ওয়াটার অর্থাৎ সেলফ আয়োনাইজেশন অফ ওয়াটার, এখানে পানির যে আয়োনাইজেশন এবং এখানে পিএইচ নিয়ে আলোচনা করা আছে। আর এখানে দেখেন যে বাফার সলিউশন নিয়েও আমরা এখানে আলোচনা করব। বাফার দ্রবণ, এই বাফার দ্রবণ নিয়েও কিন্তু এখানে আলোচনা করা আছে। আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। আসেন এখান থেকে কী কী পড়বেন আমরা যারা আমাদের পেইড ব্যাচে আছেন, দেখেন এই চ্যাপ্টারের উপর কিন্তু আমরা ক্লাস নিয়েছি। দেখবেন এই চ্যাপ্টারের উপর চমৎকার কিছু ভিডিও ক্লাস দেয়া আছে, আপনাদের গ্রুপে দেয়া আছে, আপনারা এই ক্লাসগুলো দেখবেন। ভিডিও ক্লাসে আমি বই থেকে ধরে এভরিথিং আমি কিন্তু এগুলো ক্লাসের মধ্যে বুঝিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা এই অম্ল ক্ষারকের যে অ্যারহেনিয়াস যে মতবাদ, এই অ্যারহেনিয়াস মতবাদে আমরা যেটা করব যে এখান থেকে কি পড়ব কি বাদ দিব। এখান থেকে যে প্রশ্নটা আসে, প্রায়শই যে প্রশ্নটা আসে যে নিচের অ্যারহেনিয়াস মতবাদ অনুযায়ী অ্যাসিড কোনটা বেস কোনটা, অ্যাসিড বেস অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারক অ্যারহেনিয়াস মতবাদ অনুযায়ী কোনটা হবে। আর এই যে অ্যারহেনিয়াসের যে জলীয় মতবাদ অর্থাৎ জল ছাড়া পানির উপস্থিতি ছাড়া এটা কিন্তু কোনো ধরনের অ্যাসিড এবং বেইজের কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক শো করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা যেটা বলবো যে এই অ্যারহেনিয়াস মতবাদের কিন্তু আমাদের একটা লিমিটেশন হলো পানি লাগবে, পানি ছাড়া এটা তার অ্যাসিড এবং বেইজের যে স্বতন্ত্র আছে বৈশিষ্ট্য এটা কিন্তু প্রকাশ করতে পারে না। এই জন্য অ্যারহেনিয়াসের মতবাদকে জলীয় মতবাদ বলা হয়। এই যে অ্যাসিড বেইজ অ্যারহেনিয়াস মতবাদ অনুযায়ী কোনটা হবে কি হবে আমরা এগুলো শিখবো। এবং এইখানে দেখেন আমাদের লিমিটেশন বলতে পানির উপস্থিতি ছাড়া এটা কিন্তু, আর এখানে দেখেন আমাদের যে সীমাবদ্ধতা আছে লিমিটেশন, এখানে 2-3টা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা পড়ব, মতবাদ পড়ব, সীমাবদ্ধতা পড়ব। সিমিলারলি আমরা এইখানে আমরা প্রোটনীয় মতবাদ দেখব যে ব্রোনিস্টেড লাউরির যে কনসেপ্টটা আছে সেখান থেকে আমরা যে প্রোটনীয় মতবাদটা পাই, প্রোটন ত্যাগ করবে এবং প্রোটন গ্রহণ করবে অর্থাৎ প্রোটন ডোনার এবং প্রোটন অ্যাকসেপ্টর, এটা যে অ্যাসিড এবং বেস হয় এই তথ্যগুলো কিন্তু আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আসেন আমরা এই যে অম্ল ক্ষারকের যে প্রোটনীয় যে মতবাদ আছে এই প্রোটনীয় মতবাদটা আমরা বোঝার চেষ্টা করব। আমি ক্লাসের মধ্যে এগুলো কিন্তু আলোচনা করেছি, যারা আছেন এগুলো একটু আমাদের যে অম্ল ক্ষারকের প্রোটনীয় মতবাদটা ভালো করে দেখবেন। এবং এই অম্ল ক্ষারকের প্রোটনীয় মতবাদ থেকে আমরা আরেকটা ডেফিনিশন সেটা শিখবো, সেটা হলো কি অনুবন্ধী অম্ল ক্ষারক। তার মানে অনুবন্ধী অম্ল ক্ষারক বলতে এখানে কনজুগেট অ্যাসিড এবং বেস, অনুবন্ধী অম্ল কোনটা অনুবন্ধী ক্ষারক কোনটা এইগুলো আমরা ভালো করে শিখবো। এবং অনুবন্ধী অম্ল এবং ক্ষারকের যে স্ট্রেংথ আছে শক্তিমত্তা আছে এগুলো শিখবো। এইগুলো এই ক্লাসে এই চিত্রগুলো বিস্তারিত ব্যাখ্যা সহকারে আমরা বুঝিয়ে দিয়েছি পেইড ব্যাচের ক্লাসে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। ওকে, আরেকটা বিষয় সেটা হলো আমরা এই অনুবন্ধী ক্ষারক, দেখেন এই যে এখান থেকে 49 BCS পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে অনুবন্ধী ক্ষারক অ্যাসিডের হবে অনুবন্ধী ক্ষারক এবং বেইজের হবে অনুবন্ধী অ্যাসিড হবে, তো অ্যাসিডের হবে অনুবন্ধী ক্ষারক। তো এই যে অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক, তাহলে কোন অ্যাসিডের কোনটা অনুবন্ধী ক্ষারক হবে আমরা এগুলো মনে রাখবো এবং এগুলো ক্লাসে আলোচনা করেছি সেগুলো দেখবেন। আর যারা এক্সাম ব্যাচে আছেন ভালো করে এখান থেকে দেখবেন নিচের কোনটা অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক, এই প্রশ্নগুলো প্রায়শই আসে, এগুলো দেখবেন। আর এই যে আমাদের
যে অ্যাম্ফিপ্রোটিক যে সাবস্টেন্স বা উভধর্মী যৌগ হিসেবে কাজ করে কোনটা, অর্থাৎ যারা প্রোটন অ্যাকসেপ্ট করে এবং যারা প্রোটন ডোনেট করতে পারে, অর্থাৎ প্রোটন অ্যাকসেপ্টর এবং প্রোটন ডোনার হিসেবে একই সাথে যখন যে সাবস্টেন্সটা কাজ করে তখন তাদেরকে আমরা কি বলি, যে উভধর্মী পদার্থ বলি। আমরা এগুলো দেখব, যেমন পানির ক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছিল। কোথায় আমাদের এখানে দেখেন যে বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন আসছিল বিসিএসের যে প্রশ্নগুলো, এবং এখানে দেখবেন যে আমরা এমসিকিউ বই নিয়ে আসতেছি বিগত বছরের বিভিন্ন প্রশ্নগুলো অ্যানালাইসিস করে। সেখানে দেখবেন যে বিগত বছরের প্রশ্নগুলো থেকে এই যে নিচের কোনটি উভধর্মী পদার্থ হিসেবে কাজ করে, এই তথ্যগুলো কিন্তু মনে রাখবেন আপনি। এই তথ্যগুলো মনে রাখলে তবেই যে বিস্তারিত ব্যাখ্যা পড়লে আপনি সহজেই প্রশ্নগুলো আপনার ব্রেনের মধ্যে আয়ত্তে নিতে পারেন। এগুলো দেখবেন নিচের কোনটা অনুবন্ধী অ্যাসিড হবে, অনুবন্ধী ক্ষারক হবে, এবং নিচের কোনটি যে উভধর্মী পদার্থ হিসেবে কাজ করতে পারে সেগুলো দেখবেন। আর এই যে ব্রনিস্টেড লাউরির মতবাদ অনুযায়ী এখানে অ্যাসিড এবং বেসকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেমন হলো মনোপ্রোটিক অ্যাসিড এবং মনোপ্রোটিক ক্ষারক, আরেকটা হলো পলিপ্রোটিক অ্যাসিড বা পলিপ্রোটিক যে ক্ষারক আছে সেগুলো একটু দেখবেন। এখানে অম্লক্ষারক সম্পর্কিত লুইসের মতবাদ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে যে লুইস মতবাদ অনুযায়ী নিচের কোনটি অ্যাসিড, নিচের কোনটি বেইস। তাহলে এটা একটু মনে রাখবেন যে লুইস মতবাদ অনুযায়ী নিচের কোনটা অ্যাসিড হবে, নিচের কোনটা বেইস হবে। এই তথ্যগুলো আপনাকে কিন্তু মনে রাখতে হবে ভাইয়া আপু যারা আছেন, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মনে না রাখলে তখন কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। এই জন্য মনে রাখার জন্য কিন্তু বারবার পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, পড়তেই হবে, পড়াশোনা করতেই হবে, এটা হলো মূল শর্ত। ওকে, জুম আউট করলাম। ওকে, অম্লক্ষারক সম্পর্কে লুইসের যে মতবাদ, নিচের কোনটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে, নিচের কোনটা লুইস বেস হিসেবে কাজ করবে। যেমন এখানে লুইস ক্ষারক আছে, অনেকগুলো আছে, এগুলো কিন্তু মনে রাখবেন। এগুলো মনে রাখবেন কেন হলো, এই কেনর উত্তর যদি আপনি করতে পারেন তখন কিন্তু মনে থাকবে। আর শুধু যদি মুখস্থ করেন তা না, এগুলো ভুলে যাবেন পরীক্ষায়, কারণ জব সলিউশন পড়ে তো কিন্তু চাকরি পাওয়া যায় না। এই যে এটা সবসময় আমি বলি, এই জন্য লুইস অ্যাসিড যেগুলো, কোনটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, এই যে তথ্যগুলো আছে এগুলো আপনি ব্যাখ্যা সহকারে পড়লে হবে। যেহেতু এই বইটাতে খুব সুন্দর করে সাজানো গুছানো আছে সব কিছুই, এই জন্য এই বইটাকে আপনি ভালো করে স্টাডি করবেন। অম্লত্ব ক্ষারকত্ব, যেমন অম্লত্ব ক্ষারকত্ব বলতে অ্যাসিড কত মোল বেইসকে হলো প্রশমিত করতে পারে, বা বেইস কত মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারে, এটাই হলো অম্লত্ব বা ক্ষারকত্ব। তো এই জন্য আপনি অবশ্যই যে অম্লত্ব এবং ক্ষারকত্বের যে ডেফিনিশন আছে সেই জায়গা থেকে এটার যে মান বের করা, যে এই যে কোনো একটা রিয়াকশন থেকে তার অম্লত্ব কত হবে, ক্ষারকত্ব কত হবে, এগুলো একটু দেখবেন। ক্লাসে মেবি এটা আলোচনা করেছিলাম, দেখবেন। আর এই যে এখানে হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড, এগুলো বৈশিষ্ট্যগুলো পড়বেন। এখান থেকে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় প্রশ্ন কমন ছিল, 49 বিসিএস, 49তম বিসিএস পরীক্ষায় নিচের কোনটা এই যে কঠিন অম্ল, কঠিন বেস, এই যে এইটা একটু পড়বেন যে হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড, হার্ড বেস, সফট বেস, এটার যে বিশেষ করে এটার যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো, এগুলো পরীক্ষায় দেখেন কতবার আসছে, হাজার বার পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখেন বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, যে এই জন্য এই প্রশ্নগুলো আপনার অবশ্যই প্রশ্নগুলো আপনাকে মনোযোগ সহকারে স্টাডি করতে হবে, এবং এটার যে উদাহরণগুলো পড়বেন, কোনটা হার্ড অ্যাসিড, কোনটা হার্ড বেস, কোনটা সফট অ্যাসিড, কোনটা সফট বেস, বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বেন, মানে ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে এগুলো একটু পড়বেন। এখান থেকে মোটামুটি টপিক 1 আমরা ক্লিয়ার করলাম। বলেন তো দেখি বুঝতে পেরেছেন কিনা ভাইয়া আপু যারা আছেন, এটা বুঝতে পেরেছেন কিনা, এটা বুঝতে পেরেছেন কিনা? সাথী আক্তার আপু বলেছেন, স্যার জেনারেল পার্টের এক্সাম কবে থেকে হবে? জেনারেল পার্টের এক্সাম আগামী 15 তারিখ থেকে হবে। আজকে অসুস্থতার কারণে পুরো রুটিনটা ফাইনাল করতে পারি নাই। ইনশাল্লাহ আগামীকাল রুটিন দেওয়া হবে, এবং এর জন্য আলাদা পে করতে হবে, জেনারেল পার্টের জন্য আলাদা পে করতে হবে। আগামীকাল ইনশাল্লাহ জেনারেল পার্টের রুটিন দিয়ে দিব। এখানে 65টার মতো হয়তো আপনাদের এক্সাম হবে, 65টা এক্সাম, কম না কিন্তু। মোটামুটি 3 মাসের মতো আমরা একটা কোর্স নিব। এখানে রিভিশন হবে, প্লাস হলো প্রত্যেকটা অধ্যায়ের, যেমন বাংলার জন্য আমরা কিছু তথ্য নিব, প্রথম ডে 1, ডে 2, এরকম করে আমরা প্রত্যেকটা প্রশ্ন থেকে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট থেকে অল্প অল্প করে পড়া দিয়ে আপনাদের প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের একটা গাইডলাইন ক্লাস নিব, এবং রাতের বেলা আপনারা পরীক্ষা দিবেন। আমি এগুলো সব কিছু গুছাই রাখতেছি। ইনশাল্লাহ এটা শুরু হওয়া মাত্রই আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের পরীক্ষাগুলো দিবেন এবং পড়াশোনা করবেন।
রুমানা রাজীব বলেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। বাকি যারা আছেন তারা কি ক্লিয়ার না বলেন তো, মেসেজ দেন, একটু কমেন্ট করেন বুঝতে পেরেছেন কিনা, টপিক 1 ক্লিয়ার কিনা। প্রিয় ভাইয়া আপু যারা আছেন বলেন তো টপিক 1 ক্লিয়ার কিনা। অনেকেই আছেন এই যে আমাদের সাথে যুক্ত আছেন, টপিক 1 ক্লিয়ার কিনা বলেন একটু, টপিক 1 ক্লিয়ার কিনা একটু বলেন, টপিক 1 ক্লিয়ার কিনা। এমডি নয়ের হাসান বলেছেন স্যার লেকচার সলিউশন পড়ে এমসিকিউ বেশি অ্যাকুরেট করতে পারতেছেন, এতে আমার করণীয় কি, সাজেশন প্লিজ। এতে করণীয় হলো আপনি বারবার যে পড়াটা আপনি ভুলে যান, যে পড়াটা আপনি আয়ত্ত করতে পারতেছেন না, সেই পড়াটা যদি একবার পড়ে থাকেন সেই পড়াটা আপনি 10 বার পড়বেন। এটা অ্যাকুরেট না করতে পারার মূল কারণ হলো আপনি প্রশ্ন ধরতে পারতেছেন না, মানে আপনি এমসিকিউ স্টাইলে যখন পড়তেছেন পড়াটা আপনি ভালো করে বুঝতেছেন না, মানে পড়ার গভীরতা আপনার কম, এটা হলো মূল সমস্যা। আপনার ব্রেইনের ভিতরে যদি জিনিস থাকে, ব্রেইনের ভিতরে যদি আপনার সেই সম্পর্কে তথ্য দেয়া থাকে, তাহলে আপনি প্রশ্ন দেয়া মাত্রই আপনার ব্রেইন কি বলবে যে ওই প্রশ্নের উত্তর আমি জানি, এইটা হবে। তা আপনার ব্রেইনের ভিতরে তথ্য নাই ওই প্রশ্ন সম্পর্কে, এই জন্য আপনার তথ্যের গভীরতা বাড়াতে হবে। আর কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে এটাকে আপনাকে আরও বারবার পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হবে। মঈনুল ইসলাম বলেছেন জেনারেল পার্ট এক্সাম কবে স্টার্ট হবে? আগামী পরশু দিন থেকে ইনশাল্লাহ, আগামী 15 তারিখ থেকে আপনাদের জেনারেল পার্টের এক্সাম শুরু হবে, আগামী 15 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। নয়ন হাসান ভাই আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিয়েছে, আপনি নিয়মিত পড়াশোনা করুন তাহলে হবে। টপিক 2তে যাই। টপিক 2 থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে টপিক 2। এই টপিক 2টা এত ভালো করে পড়বেন যে এখান থেকে 100% আমরা লিখে দিচ্ছি, এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন হয়। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য টপিক 2 আমরা খুব ভালো করে স্টাডি করবো, এটা আমরা 100% দিয়ে দিলাম। কারণটা কি, নিচের কোনটা দুর্বল অ্যাসিড, নিচের কোনটা শক্তিশালী অ্যাসিড, এই যে কতবার পরীক্ষায় যে প্রশ্ন আসে এইটা ভালো করে পড়বেন, এইটা ভালো করে পড়বেন যে অ্যাসিড এবং বেইজের মধ্যে আপনি দেখবেন যে কোনটা স্ট্রং অ্যাসিড হবে, নিচের কোনটা স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড কোনটা হবে, তুলনা দেয়। এই প্রশ্নগুলো ভালো করে পড়বেন। এবং সবচেয়ে বেশি মজার প্রশ্ন আসে এই যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে বিভিন্ন 4টা অপশনে 4টা অ্যাসিড দিবে, বলবে কোন অ্যাসিডের এখানে শক্তি বেশি হবে বা নিচের কোন অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করে। তো এই জন্য অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যে নিয়মটা আছে, জারণ সংখ্যা বের করে আমাদের যে অ্যাসিডের যে শক্তির মাত্রা নির্ণয় করা, এটা ভালো করে দেখবেন। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, সিমিলার অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে বিসিএস পরীক্ষায়, এই প্রশ্নগুলো অনেকবার আসছে। আমি যা বারবার বলি কেন, এই যে প্রশ্নগুলো দেখেন, এখানে 4টা প্রশ্ন যদি এই যে রিটেনের আকারে প্রশ্ন না দিয়ে এই প্রশ্নটাকে এমসিকিউ আকারে দেওয়া হলো যে নাইট্রিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, পারক্লোরিক অ্যাসিড আছে, আর হলো নাইট্রাস অ্যাসিড আছে, এই 4টা অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিডের শক্তিমত্তা সবচেয়ে বেশি বা নিচের কোনটা স্ট্রং অ্যাসিড হিসেবে কাজ করে, 4টার মধ্যে। এটা সবগুলো কিন্তু অক্সো অ্যাসিড, মানে এখানে অক্সিজেন যুক্ত অ্যাসিড, মানে যে অ্যাসিডগুলোর মধ্যে অক্সিজেন আছে, দেখেন এই অ্যাসিডগুলোর মধ্যে অক্সিজেন আছে। আমরা এই যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা বের করে আমরা এখানে টেস্ট করব যে কোনটার জারণ সংখ্যা বেশি এবং কোনটার জারণ সংখ্যা কম। তাহলে আপনি যেটা করবেন যে এই জায়গা থেকে আপনার অ্যাসিডের যে শক্তিমাত্রা নির্ণয় এটা ভালো করে শিখবেন, এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে অক্সো অ্যাসিড আছে, এই যে দেখেন অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এই প্রশ্নটাও দেখেন 28তম বিসিএস পরীক্ষায় আসছে। দেখেন সালফিউরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে, পারক্লোরিক অ্যাসিড আছে, নাইট্রাস অ্যাসিড আছে। এখানে যে আপনার এই অ্যাসিডগুলো চেঞ্জ করে দিতে পারে, তো এই জন্য আপনাকে যেটা বুঝতে হবে, আপনি যদি শিখেন তাহলে আপনার জন্য পড়াটা সহজ হবে। ওকে, অক্সো অ্যাসিড গেল, আপনি দেখবেন যে হ্যালো অ্যাসিড আছে কিনা, হ্যালো অ্যাসিড, হ্যালোজেন যে যেমন হ্যালো অ্যাসিড বা হাইড্রাসিডের ক্ষেত্রে আমরা যেটা দেখব, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং বিশেষ করে আমাদের যে হাইড্রোজেন আয়োডাইড আছে। তো এই যে প্রশ্নগুলো আমরা ভালো করে শিখব এবং এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা আছে, সেগুলো একটু দেখবেন। আমাদের এখানে টপিক 3, তাহলে টপিক 2টা খুব ভালো করে দেখবেন। এখানে অ্যাসিডের এবং বেইজের যে কোনটা শক্তিশালী অ্যাসিড হবে, নিচের কোনটা দুর্বল অ্যাসিড হিসেবে কাজ করবে, তো এই যে তুলনা এবং নিচের কোনটা শক্তিশালী বেইজ হবে, নিচের কোনটা দুর্বল বেইজ হবে, এই যে এই প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো একটু ভালো করে দেখবেন। আপনি দেখলে প্রশ্নগুলো পারবেন, না দেখলে তো পারবেন না, তাই না? এই জন্য পড়াশোনা করতে হবে।
পড়াশোনা করতে হবে। এশা খানম আখি বলেছেন, স্যার জেনারেলের ফি কত হবে? জেনারেলের ফি কত হবে? 250 থেকে 300 টাকার মধ্যেই হবে, এর বেশি নিব না। কিন্তু আপনারা এরকম করে অনেকগুলো ক্লাস পাবেন, যতগুলো পরীক্ষা হবে এরকম করে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছেন, যেমন এক্সাম ব্যাচে যুক্ত আছেন, এক্সাম ব্যাচে তো আমরা এক্সাম মানে গাইডলাইন ক্লাস নিচ্ছি, এক্সাম নিচ্ছি, এরকম করে জেনারেল পার্টের জন্য আমাদের গাইডলাইন ক্লাস হবে। আমরা বই থেকে ধরে ধরে কী পড়বেন না পড়বেন গুছিয়ে দিব, বাসায় স্টাডি করবেন, আর রাতের বেলা পরীক্ষা দিবেন। আমরা শিডিউল মেনটেন করে ইনশাল্লাহ পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করব। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র টপিক 3-তে আমরা যাই। এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি? পরীক্ষায় প্রশ্ন আসে যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি। এই যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে পরীক্ষা আসে। আর এই যে বিয়োজন মাত্রা কি, পরীক্ষায় ডেফিনেশনটা আসে। বিয়োজন মাত্রার যে ডেফিনেশন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের যে গাণিতিক যে প্রতিপাদনটা আছে, গাণিতিক প্রতিপাদনটা ভালো করে শিখবেন, যে গাণিতিক রূপটা কি এইটা ভালো করে শিখবেন। এবং এখানে আলফার মান, এবং এখানে কে এ আছে, কে বি আছে, অর্থাৎ এখানে বিয়োজন ধ্রুবক, এসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারকের যে বিয়োজন ধ্রুবক আছে, এই প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষা আসে, এগুলো একটু ভালো করে দেখবেন। ওকে। আর অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের যে সীমাবদ্ধতা আছে, এটা যে লিমিটেশন আছে, এবং প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা, কোনটা কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো নাকি পারবো না, এগুলো একটু দেখবেন। এখানে অম্লের বিয়োজন ধ্রুবক, অর্থাৎ এই আপনাদের যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা ভালো করে পড়লেই হবে, আর কিছু করতে হবে না এখান থেকে। টপিক 4 যে পিএইচ থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের এই যে পিএইচ থেকে 49 বিসিএস পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসছিল। পিএইচ থেকে 49 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল পিএইচ থেকে। আসলে আমরা পিএইচ থেকে কী শিখবো? পিএইচ থেকে ডেফিনিশনটা শিখবো সবার আগে, কারণ এগুলো থেকে এতবার পরীক্ষায় প্রশ্ন হয়েছে। নিবন্ধনের পরীক্ষায় প্রশ্ন হয়েছে, বিসিএসসি পরীক্ষায় প্রশ্ন হয়েছে, স্কুল কলেজ উভয় পরীক্ষায় এই জায়গা থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন হতো। তো এই জন্য আপনাদের উচিত হবে এটাকে খুব ভালোভাবে আয়ত্ত করা, এবং এই যে এই জায়গাগুলোতে নিজেদের একটু বেশি করে ফোকাস করা। পিএইচের ডেফিনেশন শিখবেন, এবং পিএইচের যে গাণিতিক রূপটা আছে, এই যে পিএইচ নির্ণয়ের যে গাণিতিক সমীকরণ, এই সমীকরণটা ভালো করে শিখবেন, যে নিচের পিএইচের ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো সঠিক, কোন তথ্যগুলো সঠিক নয়, এইগুলো ভালো করে শিখবেন। এবং অম্লীয় দ্রবণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে যে এই যে ইকুয়েশনগুলো আছে, গাণিতিক যে সমীকরণগুলো আছে, ক্ষারীয় দ্রবণের পিএইচ নির্ণয়ের যে গাণিতিক সমীকরণগুলো আছে, গাণিতিক সমীকরণগুলো থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো দেখবেন। এবং বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচের যে ভ্যালুটা, অর্থাৎ এখানে আমাদের পিএইচের সাহায্যে অম্লীয় দ্রবণ, বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচের যে ভ্যালু নির্ণয়, এটা আমরা ভালো করে শিখব। এবং মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে আমাদের এই যে আয়োনাইজেশন অফ ওয়াটার, অর্থাৎ সেলফ আয়োনাইজেশন অফ ওয়াটার, পানির যে আয়নিক গুণফল, এটা ভালো করে শিখব। পানির আয়নিক গুণফল আমাদের খুব ভালো করে শিখতে হবে। এইখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে যে KW সমান, এই যে গাণিতিক যে সমীকরণগুলো আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে পানির আয়নিক গুণফল কাকে বলে, ডেফিনিশন, এটার যে গাণিতিক রূপ, এই জায়গা থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। আপনি এগুলো ভালো করে দেখবেন। পানির যে গাণিতিক মানে পানির আয়নিক গুণফলের যে গাণিতিক রূপ, এবং পিএইচ প্লাস হলো পিওএইচ, এইটার মান যে 14 হয়, এর অনেক সময় পিএইচের যে ভ্যালুটা কি আসে, তাহলে পিএইচ নিলে 14 মাইনাস পিওএইচ এইটা আসে। আবার পিওএইচ নিলে এটা হবে 14 মাইনাস হলো কি পিএইচ। এই ইকুয়েশন থেকে পরীক্ষা মান দিতে পারে, যেমন পিওএইচ এর ভ্যালু দেওয়া থাকলো, পিএইচ এর ভ্যালু চাইলো, বা পিএইচ এর ভ্যালু দেওয়া থাকে, পিওএইচ এর ভ্যালু চাই, তারপর 14 থেকে বিয়োগ করলেই কিন্তু আরেকটা আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে দেখবেন যে পিএইচ এর ভ্যালু দেওয়া আছে নাকি নাই, এই তথ্যগুলো আপনারা ভালো করে শিখবেন। পানির যে পিএইচ এর মান, বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত হয়, এগুলো একটু দেখবেন। পানির আয়নিক গুণফল তো আমরা দেখলাম, এখান থেকে আর তেমন কিছু শিখতে হবে না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো দেখবেন যে এই যে আমাদের প্রসম জলীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচটা কত হবে, অম্লীয় জলীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচটা কত হবে, ক্ষারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এই যে পানির যে আমরা 14টা দেখেছি, 14 যে পিএইচ স্কেল, অর্থাৎ আমরা 7 জানি যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচটা 7 হয়, 7-এর বেশি হলে ক্ষারীয় হবে, 7-এর কম হলে অম্লীয় হবে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় যে কোনো একটা জলীয় দ্রবণ অথবা কোনো একটা দ্রবণের পিএইচ আপনি পেয়েছেন কত, পিএইচ পেয়েছেন 5.5, তাহলে দ্রবণটার প্রকৃতি কেমন হবে, তাহলে যেহেতু 7-এর কম অম্লীয় হবে। অনেক সময় এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু যাতে আমরা ভুল না করি এজন্য নিয়মিত পড়াশোনা করতে হবে এবং তথ্যগুলোকে আপনাদের ব্রেইনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক নিয়ে আমরা কাজ করব, বাফার দ্রবণ। এটা 100% ধরে রাখবেন। বাফার দ্রবণ কাকে বলে, এটাকে এখান থেকে যা আছে সবই পড়বেন। বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের বৈশিষ্ট্য, এবং নিচের কোন পদার্থগুলো অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে পারে, ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে পারে, বাফার দ্রবণের ক্যারেক্টারিস্টিক সহকারে যে তথ্যগুলো যা আছে
সবগুলো পড়বেন, কারণ দেখেন কতবার বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছে। সুতরাং আপনি বাফার দ্রবণে A to Z যা আছে সব পড়বেন, কোনো কিছুই বাদ দেবেন না। বাফার দ্রবণ থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে এবং 49 বিসিএস পরীক্ষায় বাফার দ্রবণ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। বাফার দ্রবণ 49তম বিসিএস পরীক্ষায় বাফার দ্রবণ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। বিসিএস পরীক্ষার মতো যে প্রশ্নগুলো এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, এগুলো একদম ফান্ডামেন্টাল, কেমিস্ট্রির ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এই জায়গা থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন হবে। নিচের কোনটা অম্লীয় বাফার হিসেবে কাজ করে, নিচের কোন দ্রবণ ক্ষারীয় বাফার দ্রবণ হিসেবে কাজ করে, দেখেন কতবার পরীক্ষা আসছে। এবং বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল, মেকানিজমটা নিয়ে আমি মেবি ক্লাসে আলোচনা করেছিলাম। মেকানিজম নিয়ে এই যে এই চিত্রগুলো সহকারে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। এই মেকানিজমটা দেখবেন এবং কোন কোন পদার্থগুলো বাফার দ্রবণ হিসেবে কাজ করে, কোন পদার্থগুলো এই অম্লীয় বাফার হিসেবে কাজ করে, ক্ষারীয় বাফার হিসেবে কাজ করে, এই তথ্যগুলো একটু পড়বেন। আচ্ছা, বাফার দ্রবণের যে প্রস্তুতি আমরা এগুলো পারবো। বাফার ক্ষমতা কি, ডেফিনেশনটা আপনি শিখলেও শিখতে পারেন। 45তম বিসিএস পরীক্ষা 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষায় বাফার ক্ষমতা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসছিল। আপনি চাইলে বাফার ক্ষমতা, এই যে বাফার পাওয়ার বা বাফার ক্ষমতা সম্পর্কে আপনি এখানে স্টাডি করতে পারেন। ডেফিনেশনটা পড়লেই হবে এখান থেকে, আর তেমন কিছু নাই। বাফার দ্রবণের যে গুরুত্ব এই যেগুলো আছে এগুলো একটু রিডিং পড়বেন, তাহলেই হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের মানব দেহে যে বাফার, আমাদের হিউম্যান বডিতে যে বাফার দ্রবণ কোনটা হিসেবে কাজ করে এইটা একটু দেখতে হবে। মানব দেহে বাফার, রক্তের যে বাফার দ্রবণ যেটা, এইটা একটু দেখে নিয়েন। আর নির্দেশক কাকে বলে ডেফিনিশনটা শিখবেন। এখান থেকে তেমন কিছু নাই। নির্দেশকের পিএইচ সংক্রান্ত কিছু চার্ট দেওয়া আছে, মেবি এখানে চার্ট দেওয়া নাই। আরেকটা বিষয় সেটা হলো যে লবণের জলীয় দ্রবণ, নিচের কোন পদার্থগুলো অম্লীয় দ্রবণ তৈরি করতে পারে, ক্ষারীয় দ্রবণ তৈরি করতে পারে, বা এখানে বিভিন্ন লবণের যে জলীয় দ্রবণগুলো কোন প্রকৃতির হয়ে থাকে, এটা অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে নাকি এটা নিউট্রাল হবে, অম্লীয় হবে ক্ষারীয় হবে নাকি এটা আমাদের এই নিরপেক্ষ প্রকৃতির হবে বা প্রশম প্রকৃতির হবে, এই তথ্যগুলো আপনাদের জানার প্রয়োজন। এই জায়গা থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে। যে কোনো একটা পরীক্ষায় প্রশ্ন দেওয়া হলো, যেমন হলো সোডিয়াম ক্লোরাইড দেওয়া হলো, তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ কোন প্রকৃতির হবে, অ্যাসিডিক হবে, বেসিক হবে নাকি নিউট্রাল হবে, কোনটা হবে, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে দেখবেন যে বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। যারা বলেন যে ভাইয়া এমসিকিউ আকারে পড়বো নাকি ব্যাখ্যা সহকারে বলবো, আমি বলি এমসিকিউ প্রশ্নগুলো আপনি উত্তর করবেন এমসিকিউ আকারে, কিন্তু এমসিকিউ প্রশ্নগুলোও কিন্তু আপনি যখন পড়তে যাচ্ছেন তখন কিন্তু ব্যাখ্যা বলেন না যে ভাইয়া আমরা কিন্তু ব্যাখ্যা ছাড়া বই না হলে আমরা কিন্তু বই কিনবো না। তার মানে আপনি চাচ্ছেন ব্যাখ্যা, আবার এইখানে পড়াশোনার জন্য আপনি যখন বই খুঁজতেছেন তখন আপনি মানে ব্যাখ্যা চাচ্ছেন। পড়াশোনার জন্য বই চাচ্ছেন হলো ব্যাখ্যা, কিন্তু আপনি পড়তেছেন শর্টকাটে, তাহলে হবে? তাহলে এমসিকিউ যখন চাচ্ছেন তখন আপনাকে এমসিকিউ দেওয়া হোক, শুধু এমসিকিউ পড়েন, আবার ব্যাখ্যা কেন খোঁজেন? ব্যাখ্যার জন্য তো রিটেনের বই পড়তে হবে। বিষয়টা একই, কিন্তু আপনাদেরকে বোঝানো হয়েছে কি ছোটোবেলা থেকেই বুঝে আসতেছেন এমসিকিউয়ে আমরা একটা গাইড কিনবো, সেটা ভালো করে পড়বো আর পরীক্ষায় গিয়ে চান্স পাবো। তো আগে তো এই গল্প শেষ হয়েছে। এই ডিপার্টমেন্টের অনেক মেধাবী স্টুডেন্ট আপনাদের সাথে পরীক্ষা দিবে, তারা তো এখানে একাডেমিক এক্সপার্ট। তো সেই জায়গা থেকে তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে তো আপনার এই সলিমুদ্দি কলিমুদ্দি টাইপের এমসিকিউ বই পড়ে তো কোনো কাজ হবে না। আমি যার পড়ানায় বলি রিটেনের বইটা বিস্তারিত ব্যাখ্যা সহকারে পড়েন। বাংলাদেশে এমন কোনো পরীক্ষায় প্রশ্ন হবে না যে এই বই থেকে আপনি কমন পাবেন না, সব জায়গা থেকে কমন পাবেন। কারণ এমন কোনো টপিক নাই যেটা আমি বিস্তারিত ব্যাখ্যা সহকারে ইন ডিটেলস আলোচনা করেছি। বাংলাদেশের অনেক বিসিএস ক্যাডার আমাদের যে বইটা আছে এই বইটা কিন্তু সাজেস্ট করে থাকেন। বাংলাদেশে আপনি যার কাছেই বলেন না কেন 50টা বই আপনি খুঁজে দেখেন, যে সমস্ত বইয়ের তথ্যগুলো কিন্তু আমাদের বইটাতে আমরা দিয়ে দিয়েছি। এই জন্য আপনাদের উচিত হবে আমাদের যে কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা সংগ্রহ করে এটাকে নিয়মিত পড়া, এবং শুধু এটাকে নিয়মিত পড়লেই হবে না, দরদ দিয়ে পড়তে হবে। একটা জিনিস সেখান থেকে আপনি বেনিফিটেড হতে চান, আর দরদ না থাকলে তো হবে না। গাণিতিক সমস্যা বলি এটা রিডিং পড়বেন, যে তথ্যগুলো ক্লাসের মধ্যে মার্ক করে দেওয়া হয়েছে সেগুলোই পড়বেন, আর এখান থেকে ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো এগুলো দেখার প্রয়োজন নেই। শেষ। আমাদের যে গল্প ছিল অ্যাসিড বেস নিয়ে, অম্ল এবং ক্ষারক নিয়ে, এগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, বলেন তো বুঝতে পেরেছেন কিনা? আমাদের প্রথম অধ্যায়টা আমরা আলোচনা করলাম, এটা বুঝতে পেরেছেন কিনা প্রিয় ভাইয়া আপু যারা আছেন? বলেন এটা বুঝতে পেরেছেন কিনা? বলেন এটা বুঝতে পেরেছেন কিনা?
প্রথম অধ্যায়টা এটা আপনাদের আয়ত্তে আসছে কিনা বলেন তো? এই যে অ্যাসিড বেস থেকে যা যা পড়বেন, বলেন এটা এইটা এইটা বলেন বুঝতে পেরেছেন কিনা? এই যে অনেকে মেসেজ দেয় যে ভাইয়া এখনো এক্সাম লিঙ্ক খুঁজে পাইনি। এক্সাম লিঙ্ক কেন খুঁজে পাবেন আপনি? এক্সাম লিঙ্ক তো দেওয়া হয়নি। ক্লাসে আসি আবার সে মেসেজ দিচ্ছে, সে কি ক্লাস দেখে না? কই থেকে যে এইগুলো স্টুডেন্ট আসে? প্রত্যেকটা গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়, মানে কেউ 6 মাস পরে এসে কোর্স কিনে রাখছে। মানে আপনার যে ধৈর্য কিছুক্ষণ থাকে, আপনাকে যদি মেসেজগুলো দেখাই আমি, আপনি বলবেন যে মানে ছোট স্টুডেন্ট হলে ওকে বেদ দিয়ে আগে পিটান, তারপরে ওর রিপ্লাই দেন। এত স্টুডেন্ট তো বড়, পিটানো যায় না, বকা দেওয়া যায় না। বকলে কি হবে যে ভাইয়া আমাদের মনের কষ্ট বুঝে না। বুঝি তো ভাইয়া, বুঝি না কেন? এই জন্য তো কিছু বলি না, চুপচাপ খালি দেখে যাই। তো ধৈর্য শক্তি না থাকলে অনলাইনে পড়ানোটা এটা খুবই মুশকিল। এই জন্য মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। আপনারা সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিফিকেশন দেখবেন, কী আছে, আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। একটু ধৈর্যশীল হতে হবে। ক্লাস নিচ্ছে, জিজ্ঞাসা করতেছে এই যে এক্সাম ব্যাচের মানে লিঙ্ক দেওয়া হবে কি না। রনি কুমার, এই যে রনি কুমার মাহাতো বলছেন ক্লাস রেকর্ডিং থাকলে আগেরগুলো দেখে মানে দেখতে পাইতাম। ক্লাস তো রেকর্ডিং আছে ভাইয়া, আপনার গ্রুপটাতে আপনি কি যান নাকি যান না? এমনি মিলন বাবু বলেছেন নিবন্ধনের সার্কুলার নিয়ে কিছু বলেন। নিবন্ধনের সার্কুলার নিয়ে আপনার আগে অনেক কিছু আমরা বলেছি, আপনি লাইভটা দেখবেন। নিবন্ধনের সার্কুলার নিয়ে অনেক কিছু বলে ফেলেছি শুরুতে। শিল্পী আক্তার বলেছেন স্যার 5 চ্যাপ্টারের এমসিকিউ সলভ ক্লাসটা মার্শাল্লাহ খুব ভালো হয়েছে স্যার, এইভাবে সলভ করলে ভালো হইতো। লিথিয়াম ব্যাচের স্টুডেন্ট আমি। ক্লাস তো হবে আপু, শিল্পী আক্তার আপু, ক্লাস হবে। প্রত্যেকটা ব্যাচে, পেইড ব্যাচের প্রত্যেকটা ব্যাচে আমরা এমসিকিউ ধরে ধরে সব কিছু শিখব। আপনি তো টাকা দিয়ে পড়তেছেন, ইনশাল্লাহ এখানে আমরা ইন ডিটেলস শিখব। পেইড ব্যাচে যারা, আপনাদের তো অনেকগুলো ক্লাস হবে, বুঝেন না কেন? এমসিকিউ ক্লাস হবে। ওকে, আমরা আমাদের যে প্রথম চ্যাপ্টার, আমাদের অ্যাসিড বেস নিয়ে আমরা যে আলোচনা করেছি, অ্যাসিড বেস নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করেছি, সেগুলো আমরা দেখলাম। এবং এখন আমরা আলোচনা করব জারণ বিজারণ। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, সহজ প্রশ্ন হবে, কিন্তু আপনি অতি সহজ প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে ভুল করবেন। কোন জায়গাগুলোতে ভুল করবেন সেগুলো আমরা বলে দিব।